সম্প্রতি দুদিন আগে ট্রাম্প অ্যানাউন্স করেছেন বা বলছেন প্রেস কনফারেন্সে যে যা যা সোশ্যাল বেনিফিটস আমেরিকার সিটিজেনদের দেওয়া হয়, ডে কেয়ার, মেডিকেয়ার, এই সমস্ত কিছুতে আমি আর ফান্ড মানে গভর্নমেন্ট আর ফান্ড করতে পারবো না, কারণ আমাদের যুদ্ধ চলছে আর যুদ্ধই আমাদের টপ প্রায়োরিটি। এই সমস্ত সোশ্যাল বেনিফিটসের উপরে টপ প্রায়োরিটি কিন্তু যুদ্ধ। এইবারে ট্রাম্প যে ধীরে ধীরে এই যে জনগণকে এই ধরনের কথাবার্তার সাথে পরিচিত করছে, অভ্যস্ত করছে, অ্যানাউন্স করছে, এর কারণ কি সত্যি যুদ্ধ নাকি এর পিছনেই অন্য কারণ, সেই নিয়ে আমি আলোচনা করব। তার আগে 2 সেকেন্ড আপনাদের শুনিয়ে দেব যে ট্রাম্প এক্স্যাক্টলি কি কথা বলেছে। Medicaid, Medicare, all these individual things, they can do it on a state basis. You can't do it on a federal. We have to take care of one thing, military protection. ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে, মানে যখনই আমি বলবো মূলত আমি আমেরিকাকেই বলছি, আর ডলারের উপরে ডিপেন্ডেন্ট কান্ট্রি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও, বাট মূলত আমেরিকাকেই। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে এই যে অসম্ভব রকমের বেনিফিটস দেওয়া হয়, তার মধ্যে যেমন পরে বাচ্চা জন্মের পরে বাচ্চার জন্য একটা ডে কেয়ারের সুবিধার প্রয়োজন হয়, কারণ বেশিরভাগ ফ্যামিলিতেই বাবা মা আর সন্তান। এছাড়া বেশিরভাগ ফ্যামিলিতে তো আমেরিকাতে সিঙ্গেল মাদার আর সিঙ্গেল ফাদার, তো বাচ্চাকে রেখে জব তো করতে যেতেই হবে, কারণ জব ছাড়া তো ঘর চলবে না। তো বাচ্চার জন্য ডে কেয়ারের দরকার হবে, সেখানে একটা বড় বেনিফিট দেয় সরকার। এছাড়া কিছু কান্ট্রিতে জব লস হয়ে গেলে, চাকরি হারিয়ে গেলে একটা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ইআই দেয় কিছু মাসের জন্য, সেটা। এছাড়া সিনিয়র সিটিজেনদের একটা বিরাট পেনশন এবং তাদের অনেক রকমের সুবিধা, সিনিয়র সিটিজেনদের জন্য হোমের ব্যবস্থা থাকে। এই সমস্ত রকমের সুবিধা, অসংখ্য সুবিধা, যা শুনতে খুবই ভালো লাগে এবং সেগুলো পেতেও খুবই ভালো লাগে, কিন্তু এগুলোর জন্য তো ডলার দরকার, ডলার ছাড়া তো আর এত সুবিধা দেওয়া যাবে না। এর মূলত দুটো দিক আছে। একটা দিক তো আমি বহু মাস ধরে আলোচনা করেই যাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই ডি-ডলারাইজেশন এবং ডলারের উপর থেকে বিশ্বের আস্থা বা ট্রাস্ট উঠে যাওয়া, আর আমেরিকার এত টাকার দেন, এত ডলারের দেন, কত না 39 ট্রিলিয়ন ডলারের ডেট, যেটা ইন্টারেস্ট প্রতি বছর গুনতে হবে 1 ট্রিলিয়ন ডলারেরও বেশি। সেই দিকটা তো আছেই। আর যেহেতু বাকি বিশ্বে, পুরো বিশ্বেই এখন ডি-ডলারাইজেশন চলছে, তাই সারা বিশ্ব থেকে যে ডলারের হেজিমনিটা বজায় থাকতো, সেই ডলার 70 থেকে 72% ডলারের যে ইনকামটা হতো, কারণ এরা হচ্ছে আমেরিকা বন্ড ইস্যু করতো, তারপরে সেই বন্ডগুলো অন্য অন্য দেশরা কিনতো, এখন সেটাও কমে গেছে। তো 70-72% যে ডলারের আর্নিংটা হতো, ইনকামটা হতো, যেই বন্ডের ফলে আবার এরা আরও বেশি করে প্রিন্ট করার সুযোগ পেত, ধার নেওয়ারও সুযোগ পেত, সেই সমস্ত কিছু কমে গেছে, 50%-এরও নিচে চলে গেছে। তার জন্য এটা তো একটা দিক অবশ্যই। এবারে আর একটা দিক হচ্ছে ইউএসের গভর্নমেন্টের আনফান্ডেড লায়াবিলিটিস। এই আনফান্ডেড লায়াবিলিটিস কি, এই নিয়ে আমি কোনোদিন কথা বলিনি, আজকে একটু বোঝাবো। সেটা হচ্ছে আনফান্ডেড লায়াবিলিটিস, এই যে ইউএসের সিটিজেনদের এত এত সোশ্যাল সিকিউরিটিস দিচ্ছে, সোশ্যাল বেনিফিটস দিচ্ছে, মেডিকেয়ার, মেডিকেড, এটা কিভাবে হয়? এটা অবশ্যই হয় বিরাট অংশে জনগণের ট্যাক্সের টাকায়। সেটা কিভাবে হচ্ছে? ট্যাক্স কে দিচ্ছে? ওয়ার্কিং ক্লাস পপুলেশন। একটা দেশে যে পরিমাণ জনগণ অ্যাজ আ ওয়ার্কিং ক্লাস পপুলেশন থাকবে, যারা কাজ করছে, জব করছে, তাদের থেকে আর্ন করা ট্যাক্সে বেনিফিট কাদের দেবে? বেনিফিট দেবে যারা সিনিয়র সিটিজেন, তাদের মেডিকেয়ার, তাদের পেনশন বা তাদের সমস্ত রকমের হোমের সুবিধা ওই ওয়ার্কিং ক্লাসের ট্যাক্সের টাকায়। এবারে যেহেতু একটা দেশের যদি বার্থ রেট মেনটেন না হয়, বার্থ রেটের অবস্থা এত খারাপ হয়েছে, তাহলে তো দিনে দিনে কি হতে থাকবে? লজিক কি বলে যে ওয়ার্কিং ক্লাসের জনগণের সংখ্যা কমতে থাকবে বার্থ রেটের জন্য, এবং সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়তে থাকবে। 1960 সালে প্রতি একটি সিনিয়র সিটিজেনের পিছনে 5 জন ওয়ার্কিং ক্লাস ছিল। এখন সেটা কমে কমে 2.7-এরও নিচে চলে গেছে, আর খুব দ্রুততার সাথে 2.3, 2.2 এর দিকে এগোচ্ছে। তো মানে ওয়ার্কিং ক্লাসরা সিনিয়র সিটিজেনদের ভারে জর্জরিত, এতটাই এরা ওয়ার্কিং ক্লাস সিনিয়র সিটিজেনদের ভারে জর্জরিত, আর এদের বেনিফিটসের খরচা ওঠাতে পারছে না গভর্নমেন্টও, যার জন্য সম্প্রতি ফ্রান্সে কি হয়েছে,
রিটায়ারমেন্টের এজকে আরও বাড়িয়ে দিয়েছে, যাতে করে রিটায়ার্ড লোকেদের যে সোশ্যাল বেনিফিটস দেয় সেটাকে আরও ডিলে করা যায় গভর্নমেন্টকে বাঁচানোর জন্য। এছাড়া আরও অনেক রিজন আছে, যেরকম এই যে এতকাল ধরে সারা পৃথিবীতে গ্লোবাল পুলিশিং করে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এত এত বেসেস রয়েছে। আজকে যেগুলো যুদ্ধে, আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেইছি যে কিভাবে যুদ্ধে আমেরিকার একটার পর একটা বেসে ইরান অ্যাটাক করছে, কিন্তু ওয়েস্ট এশিয়া বা মিডল ইস্টের কোনো কান্ট্রি কিন্তু কোনো কথা বলছে না। এত আননেসেসারি এয়ার বেসগুলোতে এত খরচা, তাদের স্টাফ, তাদের অফিসার, এত কাল ধরে সেসব খরচাও কিন্তু গভর্নমেন্টকেই পোষাতে হয়েছে। এদিকে এই অবস্থা, ওদিকে ফ্যামিলি সাপোর্ট সিস্টেমটাকে পুরো ভেঙে দিয়েছে। আজকে ফ্যামিলিকে ভেঙে দেওয়া, আমি পরবর্তীকালে এই নিয়ে ভিডিও করব যে কিভাবে ক্যাপিটালিস্টরা জয়েন্ট ফ্যামিলি ভেঙে কিভাবে ক্যাপিটালিস্টরা লাভ করেছে, মার্কেট ইকোনমিকে ফুয়েলিং করেছে জয়েন্ট ফ্যামিলি ভেঙে। এটা আপনাদেরকে অবশ্যই আমি একটা ডিটেলে ভিডিও করব। আজকে ফ্যামিলি কনসেপ্টকে ভেঙে দেওয়া কারা শিখিয়েছে? এই আমেরিকা। আজকে প্রতি ঘরেই প্রায় এত পরিমাণে ডিভোর্স রেট, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, এই একটা ফ্যামিলি ভেঙে যাওয়া, একটা ফ্যামিলি থেকে 5টা ফ্যামিলি হওয়া মানে 5টা ফ্যামিলিকে সোশ্যাল বেনিফিটস দেওয়া, সাপোর্ট সিস্টেম ভেঙে দিয়েছে। বাবা মারা নিজেদের ছেলে মেয়েকে 14-16 বছর বয়স হলেই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। কিসের ভরসায় তাড়িয়ে দিচ্ছে? এত এত ফ্রি প্রিন্টিং ডলার রয়েছে, জব পাবে, জব আবার লস হয়ে গেলে আবার সরকার সেটারও একটা বেনিফিট দেবে, জব লস বেনিফিট দেবে। ওদিকে সিনিয়র সিটিজেনদের, তাদেরকেও তাদের ছেলে মেয়েকে দেখতে হয় না, কারণ গভর্নমেন্ট বলছে সিনিয়র সিটিজেনকে আমরা দেখব, তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। যেই বাবা মাকে ছেলে মেয়ের দেখার কর্তব্য, ফ্যামিলির দেখার কর্তব্য, সেই সমস্ত ফ্যামিলি সাপোর্ট ভেঙে দিয়ে পুরো ফ্যামিলি টুকরো টুকরো করেছে এই আমেরিকায়। কারণ এদের এই ফ্রি প্রিন্টিং ডলার আর আনলিমিটেড সোশ্যাল বেনিফিটসের ফ্লোয়ের জন্য আজকে নিজেদের কর্মের ফল নিজেরাই আজকে সামলাতে পারছে না। এবারে একটা জিনিস বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে, আমি কিন্তু বলবো, আজকে আমেরিকা, কানাডা বলুন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমরা আমেরিকাকে ধরেই আমি মূলত বলবো, আমেরিকাকে আমরা জানি ক্যাপিটালিস্ট কান্ট্রি। কেন বলি? যেহেতু বড় বড় আজকে টেসলা বলুন, ফেসবুক বলুন, গুগল বলুন, এই ওই সেই সব বড় বড় জায়েন্টরা আমেরিকাতে বসে রয়েছে, আমেরিকাতেই রয়েছে, ওই জন্য আমরা আমেরিকাকে ভাবছি ক্যাপিটালিস্ট কান্ট্রি। আসলে তো না। আমেরিকা এই যে কমিউনিস্ট বেনিফিটগুলো, সোশ্যাল বেনিফিটসের নামে যে আমেরিকার সিটিজেনদের দিতে থাকে, এগুলো থেকে তো আমেরিকার গভর্নমেন্টকে ফান্ড করতে হয়। আমি আবারও ভালো করে বোঝাচ্ছি, আমেরিকা এই যে মেডিক এড, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি, এই সমস্ত কিন্তু আমেরিকার গভর্নমেন্ট ফান্ড করছে, কিন্তু হেলথ সার্ভিস যারা দিচ্ছে তারা কিন্তু প্রাইভেট কোম্পানি। তার মানে গভর্নমেন্ট ফান্ড করছে ইউএসের সিটিজেনদের। তারা যেখান থেকে সুবিধাগুলো নিচ্ছে, ওই ফান্ডের প্রফিট বা বেনিফিটগুলো পাচ্ছে কারা? ফলগুলো আলটিমেট ডেস্টিনেশন কোথায় হচ্ছে? প্রাইভেট কোম্পানিগুলোতে। আর প্রাইভেট কোম্পানিরা যারা জায়েন্ট বসে রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স যারা প্রোভাইড করছে তারা প্রাইভেট কোম্পানি, হেলথ সার্ভিস যারা প্রোভাইড করছে, যেটা বললাম, প্রাইভেট জায়েন্ট কোম্পানিজরা কিন্তু কোনোদিনও কোনো দেশের হয় না। যখনই বিপদ বুঝবে আবার সব কিছু গুটিয়ে কিন্তু অন্য দেশে সেটেল হবে। এমনকি আমি কিন্তু একটি ভিডিওতে এটাও বুঝিয়েছিলাম যে এই প্রাইভেট কোম্পানিগুলো কিভাবে গভর্নমেন্টের ভিতরের, দেশের ভিতরের পলিসি নির্ধারণ করে, লবিবাজি করে, যাতে করে নিজেদের ফেভারের গভর্নমেন্টকে বসানো যায়, যারা সেই তাদের পছন্দের প্রাইভেট কোম্পানিগুলোকে পুশ করবে, সামনে এগিয়ে নিয়ে যাবে, তাদের হয়ে প্রচার করবে বা সাবমিট করবে পার্লামেন্টে। তো এইরকম ধরনের সব কিছু কিন্তু আমি বুঝিয়েছিলাম যে লবিবাজি কিভাবে চলে এই প্রাইভেট কোম্পানিগুলো। আর একটা দেশের গভর্নমেন্ট যদি অর্থনৈতিকভাবে ডুবে যায়, খারাপ অবস্থা হয়, তাতে প্রাইভেট কোম্পানিগুলোর কিন্তু কিচ্ছু এসে যায় না। ট্রাম্প যে আজকে অজুহাত দিচ্ছে যুদ্ধ চলছে বলে আমি সোশ্যাল বেনিফিটস এখন দেওয়া আমার উচিত নয়, আমি দিতে পারবো না, এটা নিতান্ত একটা বাহানা আর নাটক। আসলে ধীরে ধীরে পুরো আমেরিকার সিটিজেনদের রেডি করছে। যত বছর যাবে, ধীরে ধীরে মাস যাবে, আমি বলবো যত মাস এগোতে থাকবে, ধীরে ধীরে কিন্তু সিটিজেনরা দেখবে সমস্ত সোশ্যাল বেনিফিটস কমতে 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 হাওয়া হয়ে যাচ্ছে। এই যে যারা মহান এক্সপার্টরা প্রায় প্রত্যেক দিনই
যুদ্ধ বাঁধাতে থাকে ইন্ডিয়া আর চায়নার সাথে, সবসময় নাকি আর কিছুদিন পরে ইন্ডিয়া চায়নার যুদ্ধ হবেই হবে। অথচ বহুদিন হলো ইন্ডিয়া চায়না কিন্তু নিজেদের মতো হাত মিলিয়ে ইন্দোনেশিয়া, মালদ্বীপস সবার সাথে প্রায় বহুদিন হলো এই ডলারকে সরিয়ে দিয়ে লোকাল কারেন্সিতে ট্রেড করা শুরু করে দিয়েছে। এরকম বহু দেশের সাথে শুরু করেছে বলেই আজকে গ্লোবালি যে ডলারের আর্নিং চলতো 70%-এর উপরে, সেটা কমে 50%-এরও নিচে কমে গেছে, আরও দ্রুততার সাথে নিচে যাচ্ছে। আমেরিকার এখন এত বিপদ, একদিকে ডলারাইজেশন চলছে, অপরদিকে নিজেরাই নিজেদের কর্মে এই ফ্যামিলি সাপোর্ট সিস্টেমকে ভেঙেছে, যার ফল জোগাতে হচ্ছে। আমেরিকার অর্থনৈতিক অবস্থা যে আগামী দিনে কি হতে চলেছে, আমেরিকার সিটিজেনদের দুর্ভাগ্য, তা হয়তো চোখে দেখা যাবে না। আমার এর পরবর্তী আরও 2-1টি ভিডিও করব এক্সপ্লয়টেশন নিয়ে, এছাড়া করব ক্যাপিটালিস্টরা কিভাবে জয়েন্ট ফ্যামিলি ভেঙে মার্কেট ইকোনমিকে ফুয়েল করেছে। এবং সবচেয়ে একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো, সেটা হচ্ছে এই ডলারাইজেশন যা ফেক ফেমিনিজমকে আবিষ্কার করেছিল, ডলারাইজেশন, সেটাকে কিভাবে রিভার্স করছে, এটা আমি নেক্সট ভিডিওতেই জানাবো। সহজ বাংলায় কঠিন ভূরাজনীতি, এটি আমার ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম, যেটি ইউএস ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্টেটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সব কিছু পরিষ্কার হবে।